নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। আশাপূর্ণা দেবীর লেখা শাড়ি মাহাত্ম্য। শাড়িহীন বাড়ি, এর চাইতে বিশ্রী বিদঘুটে জিনিস আর থাকতে পারে জগতে? বলুন, এরকম কোনো বাড়ি দেখেছেন আপনি যেখানে 11খানা রেশন কার্ড আছে অথচ একখানা শাড়ি নেই? কে জানে মশাই, আপনারা কি দেখেছেন আর না দেখেছেন। আমি তো প্রথমে পাড়ায় এসে সামনের বাড়ি দেখে হকচকিয়ে গিয়েছিলাম। 22 হাত লম্বা টানা বারান্দা, আর সেই বারান্দায় গিঁট বাঁধা বাঁধা এলিয়ে টাঙানো একগাছা দড়ির গায়ে সারি সারি ঝুলছে 7-7খানা ধুতি, মিহি 48 ইঞ্চি ফুলপাড়। এইখানেই শেষ নয়, দেখলাম ওই ঝুলন্ত ধুতির মাথায় ওপরে ছাতের আলসেতে উড়ছে দুখানা নড়ুন পাড় আধমোড়া 44। আরো শুনবেন, দেখলাম নিচের তলায় রোয়াকের দেওয়ালের গায়ে ঝুলছে দুখানা রুমাল পাড় মোটা 46। বাড়ির কি বাহার খুলছে বলুন। কানা ঘুষে শুনেছি বটে, এখনো এই যুদ্ধোত্তর বাংলাতেও কোনো কোনো অখেদ্য বাড়িতে নাকি পর্দা প্রথা আছে, কিন্তু সে তো শাড়িধারিণীদের জন্যে। তাদের শাড়িগুলোর ওপর সে প্রথা চালু রাখা হয়েছে নাকি? সূর্য দৃষ্টির আওতা বাঁচিয়ে ঘরের মধ্যে শুকোতে দেওয়া হয়েছে সেগুলোকে। প্রথমটায় অনেক কিছুই গবেষণা করতে চেষ্টা করেছি, পরে প্রকৃত খবর পেলাম আমাদের বাড়িরই এক মহিলার কাছে। শাড়ি নেই ওদের বাড়িতে। বিধবা, বিপত্নিক, বিরহী আর অবিবাহিত এই 4 রকম বিসদৃশ্য প্রাণী দিয়ে গাঁথা ওদের পরিবার। বলুন, এর চাইতে বিটকেল অবস্থা আর কি হতে পারে? বারান্দার মিহি ফুলপার 7খানির অধিকারী যথাক্রমে 3টি ভাই। ভাইদের 2টো ভাগ্নে, একটা জ্ঞাতি কাকা আর একজন পাতানো মামা। ভাইরা অবিবাহিত, মামার কাকা বিপত্নিক, ভাগ্নেরা উঞ্চুটে। আধমোটা নরুন পাড়ের মালিকানা সত্য যাঁদের। তাঁদের অবশ্য থান পড়ায় উচিত ছিল, কিন্তু রেশনের বাজারে থানের অভাবে পিসিয়ার জেঠির অঙ্গে থানের বদলে নরুন। মোটা রুমাল পাড়ের মালিক হচ্ছে 2টি বিরহী তরুণ, ভজহরি আর রাসবেহারি, ঠাকুর আর চাকর। ওই ধুতির খুঁটটুকু গায়ে দিয়ে দুজনে যখন রোয়াকে পা ঝুলিয়ে বসে গল্প করে, সে গল্পের বিষয়বস্তু হয়তো উড়িষ্যার কোনো অখ্যাত গ্রামবাসিনী 2টি হলুদ মাখা তরুণী। যতদূর মনে হয় ওই ভাই 3টি সংসারের মালিক। কাপড় চোপড়ের দায়টা তাদেরই। বেকার কাকা, বাউন্ডুলে মামা আর উঞ্চুটে ভাগ্নেদের পকেটগুলো চিড়ে 2খানা করলেও কি তার থেকে অতি মিহি 48 ইঞ্চির দাম মিলবে? তা না মিলুক, তার জন্য কারোর খেদ নেই। বেকার বাউন্ডুলে উঞ্চুটেদের তো নয়, কর্তাদেরও নয়। তাছাড়া বোঝাই যায় না আসলে কে কর্তা ও বাড়ির। মামা যখন ফুটপাতে দাঁড়িয়ে মেজাজে হিন্দি ভাষায় গয়লাকে ধমক দেন, তখন অনায়াসেই ধারণা করা যায় ইনিই খোদ। আবার কাকা যখন ঝাঁকা মুটের মাথায় বাজার চাপিয়ে গ্রাম ভারী চালে রিক্সা করে বাড়ি ফেরেন, তখন আর সংশয় থাকে না, ইনিই তিনি। আবার যখন ভাগ্নেরা বৈঠকখানা ঘরে পূর্ণ বেগে বিঘূর্ণিত বিজলি পাখার নিচে চেয়ারে বসে টেবিলে পা তুলে দিয়ে সিগারেটের বংশ ধ্বংস করতে থাকেন, তখন কি ধারণা করা যায় এরা মালিক নয়? যে যাই ভাবুক, ওরা কারোর ভাবার ধার ধারে না। দিব্যি স্ফূর্তিতে আছে ওরা। পাড়ার সবাই চাইতেই স্ফূর্তিতে আছে। থাকবে না কেন? পৃথিবীর সার বস্তুটাই তো যে বেশ কিছু আছে ওদের। বাজারে সেরা মাছ তরকারিগুলো যে
ওরাই খাবে, এ একেবারে নিশ্চিত। বেছে বেছে দেখে শুনে বাজারের নৈবেদ্যের চূড়োগুলি খসিয়ে নিয়ে নিয়ে বাড়ি ফেরার নামই ওদের বাজার করা। তাছাড়া দিন রাত্রির সকাল সন্ধে যখন তখনই তো বাজার করছে। কার্যগতিকে যে যখন কোনো পাড়ায় যাচ্ছে সেখান থেকে সংগ্রহ করে আনছে খাদ্য উপযোগী লোভনীয় যা কিছু চোখে পড়ছে। ওদের বাড়ির সামনে একটা খুবই সাধারণ দৃশ্য। বড়দা বাড়ি ফিরছেন, তার 2 পকেট বোঝাই কচি শশা, পাকা আপেল, বোম্বাই কুল। মেজদা ফিরছেন, আঙুলে দড়ি বেঁধে ঝোলানো পুরুষ্টু মর্তমানের ছড়া, নয়তো সদ্য ধৃত গঙ্গার ইলিশ। ছোটদার রুমালে কোনো গতিকে আবদ্ধ হাত পাওয়ালা গলদা চিংড়ির ডজন। ভাগ্নেদের দুহাতে অসময়ের কপি, কড়াইশুঁটি। কাকার পাঞ্জাবির পকেটে ভাদ্র মাসের বেনারসি ল্যাংড়া, মামার কোঁচার খুঁটে শ্রাবণের সামুদ্রিক কাংড়া। অসময়ের জিনিস না খেতে পারলে যেন ওদের জীবনই মিথ্যে। পিসি জেঠিও যে একেবারে নির্লিপ্ত, তাই বা বলি কি করে। গঙ্গার ঘাট ফেরত গামছা বাঁধা যে বোঁচকাগুলি কুক্ষিগত করে 2 ননদ ভাজে বাড়ি ফেরেন, তার সবটাই কি ভিজে কাপড়? শুধু স্নান পুণ্যের আনন্দে মুখচ্ছবি এত সরস হয়? বলিহারি দি বাবা, শুধু খাওয়া আর খাওয়া। আমাদের নিচের তলার ভাড়াটেদের গিন্নি সখ্য বিরক্তি প্রকাশ করেছেন। এত খেতে পারে ওরা? হ্যাঁ, সব খাচ্ছে, জনে জনে যেন এক একটি বক রাক্ষস। বিধবা মাগিরা তাও 4 বেলা খাচ্ছে। ও মা, এই অকালের বাজারে ঘন্টায় ঘন্টায় ডাব, মিছরি ভিজে, ফল, ছানা, মাখন দেখে দেখে যেন গা কেমন করে। তাও যদি পেটের ব্যাটাদের পয়সাই হতো। হ্যাঁ, আজকাল মানুষে তাই বড় পাচ্ছে। জেঠি পিসির আদর দেখলে হাড় জ্বলে যায়। আদরের কথা যদি শোন। কি না পিসিমা, তোমরা তো নিরামিষ খাবে, দুধ তোমাদের বেশি রেখো। জেঠিমা, আপনার শরীর ভালো নয়, ফল টল আপনি ভালো করে খান। কত আর শুনবো? শরীর তো ফাটছে, ও শরীর খারাপ কোনটায় তা জানি নে বাপু। খাওয়ার উপর নিচের তলার গিন্নির বড় রাগ, ওপর তলার গিন্নির রাগ অন্য দিক দিয়ে। এক পাল মদ্য নিত্য গাড়ি চড়ে চড়ে বেড়াতে যাবে গোটা 4 বুড়ো বুড়িকে নিয়ে। সিনেমা, থিয়েটার, বাজি বাজনা, নাচ গান, সার্কাস, ম্যাজিক কি নয়। যেখানে যা কিছু উপভোগ্য আনন্দ আছে সব দখল করবে ওরা। কি না, চলল দল বেঁধে মাছ ধরতে, বসলো দল বেঁধে তাস পিটতে। স্ফূর্তি নিয়ে কথা। স্ফূর্তির সাবেকি আধুনিকা, ওসব কুসংস্কার ওদের নেই। এবারের গিন্নি বলেন, ওদের প্রাণের ভেতরে একেবারে মূল কেন্দ্র মস্ত একটা জায়গা ফাঁকা রয়ে গেছে বলেই বাইরে বস্তুর এতটা প্রয়োজন ওদের। অত হই হল্লা ও কেবল শূন্য কলসির ঠনঠনানি। ভারী কলসি নড়ে না, শব্দ হয় না। আমার থিওরি অবশ্য অন্যরকম ছিল। ভাবতাম প্রাণের ভেতরটা একেবারে জমাট বেঁধে কংক্রিট হয়ে যায়নি বলেই হয়তো বাইরের প্রকাশটা এত স্বাচ্ছন্দ্য। কিন্তু আমি আর কতটুকু জানি? মনস্তত্ত্বের কি বুঝি আমি? ইনি 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা ওই মনস্তত্ত্ব নিয়েই আছেন। এর অভিমত উড়িয়ে দেওয়া চলে না। ইনি বলেন, অভাবেই মানুষকে অধীর করে। আমাদের অবশ্য অভাব সম্বন্ধে অন্য প্রবাদ জানা ছিল, কিন্তু সে থাক। তবে অভাবটাই বা কি ওদের? শুনতেই পাই ব্যাংকে নাকি ওদের এত টাকা আছে, বংশানুক্রমে বসে খেতে পারে। তা ওরা তো অনুক্রমই রাখতে চায় না। যতই খাক, ওদের গায়ে অভাবের আঁচড় লাগবে কেন? সেই প্রশ্নটুকু করতেই ইনি ধমক দিয়ে ওঠেন, বলেন, বোকার মতো কথা বলো না। অভাব মানে কি শুধুই টাকার অভাব? বাড়ি গাড়ি জুড়ি এই থাকলে সব অভাব মেটে? এতক্ষণে হৃদয়ঙ্গম করি শাড়ির অভাবের কথা বলেছেন ইনি।
তৎক্ষণাৎ সায় দিই। সত্যি শাড়ির অভাবটাও সোজা অভাব নয়। অত বড় দড়িটায় একটা শাড়ি শুকোয় না। ধরো ওই কাকাটি যদি কাকা না হয়ে জ্যাঠা হতেন, মানে আর কি জেঠির হতেন, তাহলে একখানাও অন্তত শাড়ি ঝুলতো। বুদ্ধির বালাই নিয়ে আমার এই শাড়ির আঁচল গলায় জড়িয়ে ঝুলতে ইচ্ছে করে বলে গম গম করে উঠে যান ভদ্রমহিলা। উঠে বোধ করে নেমেই যান নিচের তলার গিন্নির কাছে। বড় ভাব দুজনাই। আকাশ পাতাল বয়সের তফাতে এমন প্রাণের মিল বড় চোখে পড়ে না। কদিন ধরে দেখছি এই আকাশ পাতাল দুটি বান্ধবীতে কি যেন শলা পরামর্শ চলছে। পরচর্চারূপ মহৎ কর্মতে এমন রহস্যাচ্ছন্ন গোপনীয়তা থাকবার কথা নয়। সে তো ওরা জোর গলাতেই করে থাকেন। সেটুকু সৎ সাহস দুজনেরই আছে। তবে রাজনৈতিক কোনো দলে যোগ দিতে যাচ্ছেন না তো? ভয় করে বাবা। কদিন ধরে লক্ষ্য করে করে একদিন ধাঁ করে প্রশ্ন করে ফেলি, ব্যাপার কি বলো তো? মাসিমার সঙ্গে অত গোপন পরামর্শ চলছে কিসের? রেগে উঠে বলেন, গোপন আবার কি? মানুষের সঙ্গে মানুষ দুটো সুখ দুঃখের কথা কইবে না? কইবে না কেন? কিন্তু হতভাগ্য তৃতীয় ব্যক্তিদেরও তো শ্রবণ পিপাসা দিয়েছেন ভগবান। ঢং করো না। মাসিমা বলছিলেন ওর একটি ভাইঝি বর্ধমান থেকে কলকাতায় এসে পড়তে চায়। মাসিমার ইচ্ছে এখানেই থাকে। তা ওর ছেলে বউয়ের অমত। কেন অমত? কেন কেন আবার? ঘরদোর নেই, আজকালের বাজার এই ছুঁতো আর কি। তা সত্যি, অমনি তা সত্যি। মানুষ মানুষের দায় দইবে দেখবে না? আমি বলেছি তা হোক, আসুক। আমাদের তো একখানা ঘর বাড়তেই রয়েছে। চমকে বলি, আমাদের ঘরে থাকবে নাকি? কেন নয়? শুনলাম রূপে গুণে কাজ কর্মে গান বাজনায় একখানি চৌকস মেয়ে। সামান্য একটু ঘরের অসুবিধায় পড়াশোনা করতে পারবে না? কাতর ভাবে বলি, সেই একখানি চৌকস মেয়েকে তোমার নিজের ঘরখানিতে পুড়তে সাহস হচ্ছে? আমাকে কি আজকাল এতই অবহেলা? ন্যাকামি করো না। কথার ঢং কখনো বদলালো না। বলে চলে যান। যান সেই মাসিমার কাছে। চিঠি লেখাবেন বলে একখানি পোস্ট কার্ড হাতে করে ঘুরে বেড়াচ্ছেন তিনি, দেখলাম। দিন দুই পরে সেই একখানি মেয়ের আবির্ভাব ঘটে বাড়িতে, আর প্রতিষ্ঠিত হন তিনি আমারই সেই প্রায় বাড়তি ঘরখানিতে। না, বাড়ানো কথা নয়, মেয়ে একখানি বটে। যতই দেখছি ততই ভক্তি বাড়ছে। কলকাতা শহরের মেয়েদের একটা মহিমা শুনে এসেছি বরাবর। সে মহিমা ধূলিসাৎ করে দিয়েছে মাসিমার বর্ধমানের ভাইঝি। তার মহিমা ব্যক্ত হচ্ছে চলনে বলনে, ধরনে ধারণে, গানে আলাপনে। দেখে দেখে বিস্ময়ে বাকশক্তি হারিয়ে ফেলেছি ক্রমশ। চৌকস না ষটকোণ নাকি অষ্টভুজ, কি বলবো? বিশেষ করে গান, আহা, আধুনিক গান। কেঁদে কেঁদে এলিয়ে এলিয়ে গড়িয়ে গড়িয়ে গাওয়া সেই গান অফিসে গেলেও যেন ভুলতে পারি না। মনে হয় শুনতে পাচ্ছি। অবশ্যই এ বিভ্রম হওয়া বিচিত্রও নয়। গানগুলো যে সবই ভ্রমাত্মক। ভুলে যেও, ভুলে থেকো, ভুলো না, ভুলেছ কি? ভুলি নাই। এই তো অনবরত এই ভুলের চাষ চলছে বাড়িতে। ও যে বাড়িতে আছে সে খবরটা মুহূর্তের জন্যেও ভুলতে রাজি নয়। পাশের ঘরে লোকের কথা বাদ দাও, পাড়ার লোকেই ভুলতে পারছে না। যখন তখনই দেখি সামনের বাড়ির বারান্দায় ঝুলন্ত ধুতির খাঁজে খাঁজে টেরিওয়ালা মুখ। একসঙ্গে সারি সারি নয়, একবার এক একজন। খেপে উঠে ঢিল ছুঁড়তে এসে ফিরে যায় নাকি কে জানে। হায়, আমি কত অনভিজ্ঞ। খেপে উঠলে কি শুধু ঢিলই ছোড়ে মানুষ? ছোঁড়ে না নিমন্ত্রণ পত্র? কদিন পরে শুনলাম ওদের বাড়ি এদের নিমন্ত্রণ, খাওয়ার নিমন্ত্রণ। আরও কদিন পরে
সেদিন আর খাওয়ার নয়, সিনেমার। তারপর তারপর উদয়শঙ্কর, পিসি সরকার, রবীন্দ্র সরণি, দক্ষিণেশ্বর, বেলুড়, বটানিক্যাল গার্ডেন। প্রথম প্রথম মাসিমার ছেলের বউ, নাতি নাতনি, মাই দোতলার ইনি পর্যন্ত। ক্রমে সে উপসর্গ ঘুঁচে যায়। এখন একাই ভাইঝি। গোড়ার দিকে ওদিকেও সঙ্গীটা হতো এলোমেলো। কখনো বড়দা গাড়ি চালাচ্ছেন, কখনো মেজদা, কখনো ছোটদা। অবশেষে বোধ করি নীতি নির্দিষ্ট হয়। লক্ষ্য পড়ে মেজদা ছোটদা রঙ্গমঞ্চের বাইরে সরে গেছেন। সব ম্যাও সামলাচ্ছেন একা বড়দা। পৌঁছে দিয়ে আসছেন কলেজে, নিয়ে যাচ্ছেন মার্কেটিংয়ে। মানে যতটুকু আমার চোখে পড়ে তাই বলছি। কতটুকুই বা পড়ে? আমার তো আর ব্যাংকে সুদে চলে না, খেটে খেতে হয়। থেকে থেকে দেখি এ বাড়িটা কেমন হালকা হালকা। ও বাড়ির ঘরে দালানে শাড়ির ঘুরঘুরুনি। বর্ধমানের ভাইঝি ও বাড়িতে বেড়াতে যান। অবশেষে একদিন অনেক হইচই, অনেক কাণ্ড কারখানা, অনেক বাজনা বাদ্যি খাওয়া দাবার পর সামনের বাড়ির বারান্দায় একখানা শাড়ি ঝুলানো। অবশ্যই এ বাড়ির একখানা কমল। সুবিধে একটু হলো বই কি। ইদানিং তো আমার গেঞ্জি, তোয়ালে, রুমাল টুমালগুলো বিছিয়ে দেওয়ার জায়গা পেতাম না। ঘরের মধ্যে, চেয়ারের পিঠে, জানালার মাথায়, তা যা করে চলতো। যাকগে। তা ও বাড়িতে একখানা শাড়ি যখন বাড়ল, রেশন কার্ডও একটা বাড়া উচিত নয় কি? কি বলেন আপনারা? উচিত হয়তো ছিল, কিন্তু দরকার হলো না। বিয়েবাড়ির বাড়তি ঘি, ময়দা, চালগুলো ফুরোবার সঙ্গে সঙ্গে একখানি ফুলপাড় 48 কমল। কাঁচা পাকা গোঁফ জোড়াটি নিয়ে মামা সরে পড়লেন। কেন সরে পড়লেন কে জানে? ধুতিখানা না কমালে শাড়িটা মেলে দেবার জায়গা হবে না বলেই কি? কিন্তু মানুষ একটা বলেই তো শাড়ি সত্যি একটা নয়। জীবনটা যার ভুলের ফসলে ঠাসা, সে যে ভুলে ভুলে দিনের মধ্যে 5খানা শাড়ি বদলে বসবে, এ আর বিচিত্র কি? অথচ মেলে দেবার জায়গাটা মোটে একটি, মাত্র একটি 22 হাত বারান্দা। তা জ্ঞাতি কাকাটিও নেহাত অবিবেচক নয়। দেখে শুনে তিনিও একদিন বেপাত্তা হন, আর একখানির জায়গা খালি করে দিয়ে। কিন্তু তাতেই বাকি, সে তো সমুদ্রে পাদ্য অর্ঘ্য। কত শাড়ি বাক্সই, আলমারিতে, আলনায়, কত শাড়ি দোকানে। জায়গার অভাবে যে বেচারি ভিজে শাড়ি মেলতে পায় না, তার আবার বেঁচে থেকে সুখ কি? কেঁদে কেঁদে স্বামীর কাছে এই প্রশ্নই করে বর্ধমানিনী। বলে কত জল লেকে, কত পটাশিয়াম সাইনাইড কলেজে। তবে কেন এ বিড়ম্বনা? ভাগ্নে দুটো আকাঠ, বিবেচনার বালাই মাত্র নেই। কাজেই অন্যের বিবেচনার ফল খাওয়াতে হয় ওদের, তবে নড়ে। তবু কিছু সুরাহা হয়, কিন্তু সবটা হয় কি? শুধুই কি শাড়ি? তার সেনাবাহিনী নেই? নেই সায়া, ব্লাউজ, সেমিজ, বডি, রুমাল, তোয়ালে? কোথায় ভেসে বেড়াবে তারা, ছাতের অত বড় আলসে থাকতে? আধমোটা দুখানা তুচ্ছ নড়ুন পার 44 ইঞ্চি, তাদের জন্য অতটা জমি আটকে রাখা? পাগলের পক্ষে এমন বেহিসাবি বোকামি সম্ভব। এতদিন যে এমন কাণ্ড চলেছে, সে কেবল এ বাড়ির লোকের অঙ্কশাস্ত্র জ্ঞানের অভাবে। বর্ধমানের ভাইজি অনার্স নিয়ে ম্যাথামেটিক্সে। অতএব একদা ভর দুপুরে একখানা ভাড়াটে গাড়ি চড়ে নরুনপাড় জোড়াও বিদেয়ী হলো। অতঃপর সারা বাড়িতে শাড়ির সমারোহ। ধনেখালি, ফরাসডাঙ্গা, ঢাকায়, বিষ্ণুপুরী, বহুরূপী, আনন্দমঠ। শাড়ির সম্বন্ধে সাবেকি আধুনিকই কোনো কুসংস্কার নেই বর্ধমানের। ভালো হলেই হলো, দামি হলেই হলো। কিন্তু এই শাড়ির বৃন্দাবনের ধুতি একাধিক কেন? বৃন্দাবনে একা কানুকেই মানায়। হোক না অতিমিহি, হোক ফুলপাড় 48 ইঞ্চি, তবু দৃষ্টিকটু, তবু বিরক্তিকর। মানায় শুধু নক্ষত্রের সভায় চাঁদের মতো, গ্রহমণ্ডলে সূর্যের মতো একখানায়, সেটাই শোভন। মাত্র একখানি 52 ইঞ্চি কাঁচি ধুতি, আর যা কিছু সবই অবান্তর।
কিন্তু অবান্তর হলেও চট করে উড়িয়ে দেওয়া যায় না বাকি দুখানা। আলগা টালগা যাই হোক, রেলিংয়ের সঙ্গে একটা গিট বাঁধা আছে যখন। ভাইগুলো নাকি সহদর। ও দুটো ওড়াতে হলে কালবৈশাখীর দরকার। তা বাষ্প জমে জমে মেঘ তো জমাট বাঁধবেই একদিন। তারপর একদিন দরকার খানিকটা ধুলো আর বাতাসের। অভাব হলো না কিছুরই। মেঘ তো জমেছিল, বাতাসও রইল। ঝড়টা বেশ ভালো মতোই উঠল। সে ঝড়ে একসঙ্গে দুখানা ফুলপাড় উধাও হয়ে উড়ে গেল। কোথায় গেল কে জানে। শেষ পর্যন্ত 52 ইঞ্চিখানায় টিকে থাকলো স্থির অবিচলভাবে। তা থাকুক, ওখানা জন্ম জন্ম থাকুক। ওটা না থাকলে সমস্ত শাড়িগুলোই যে বোকা বনে গিয়ে পালাবার পথ পাবে না। একখানি 52 ইঞ্চি কাঁচি ধুতির কাঁধে ভর দিয়েই তো শাড়ির এত বাহাদুরি। ও ধুতি থাক, বৃন্দাবনে কানুর মতো, প্রমিলার রাজ্যে অর্জুনের মতো। 12 জায়গায় গিট বাঁধা সেই পুরনো দড়িটা এখন আর নেই। সে জায়গায় টাঙানো রয়েছে মাজা ঘষা চকচকে লোহার একটা তার। তবে ছেঁড়া দড়িটা বাতিল করা হয়নি, সেটা গেছে নিচের তলায়। নিচের তলায় একটা বড় দড়ি না হলে চলছিল না। দুখানা জায়গায় 4খানা রুমালপাড় শুকোই কি আজকাল। ভজহরির ভাইপো আর রাসবিহারীর শ্যালিপো এসে রয়েছে। দুজনে একা আর খেটে উঠতে পারছিল না। আর সত্যি চাকর বাকর দুটো বেশি না থাকলে এত বড় বাড়িটা মানাবেই বা কেন। বর্ধমানে নিয়ে আনিয়েছে বলে কয়ে। এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা শাড়ি মাহাত্ম্য গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।